আগামীকাল জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ইসি। কালো শক্তির ব্যাখ্যায় যা বললেন ফজলুর রহমান। গ্রেফতার ডাকসুর ভিপি প্রার্থী জালালকে নিয়ে রাশেদের পোস্ট। প্রকৌশল শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান বুয়েট ভিসির। এই ছিল আজকের শিরোনাম, এবারে বিস্তারিত। 5 আগস্টের ঘটনাকে ষড়যন্ত্রে অভিহিত করে এর জন্য কালো শক্তির দায়ী বিএনপি নেতা ফজলুর রহমানের এমন মন্তব্যের জোরে কারণ দর্শানোর নোটিশ দেয় দলটি। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বরাবর লিখিত এক চিঠিতে শোকজ নোটিশের জবাব দেন তিনি। চিঠিতে কালো শক্তির ব্যাখ্যায় বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, এরপর থেকে জামায়াত, শিবির, এনসিপি একসঙ্গে বলতে শুরু করলো 1947 হলো প্রথম স্বাধীনতা, 24 হলো দ্বিতীয় স্বাধীনতা, আর 1971 হলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া। মুক্তিযোদ্ধা হিসেবে মনে হলো এসব অশ্রাব্য এবং মিথ্যা তথ্য শোনার আগে আমার মৃত্যু হওয়া উচিত ছিল। তাই জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের সত্য কথাগুলো বলতে শুরু করলাম এবং জামায়াত শিবিরকে কালো শক্তি চিহ্নিত করে এনসিপিকে তাদের সহযোগী বলতে শুরু করলাম। তারা এখন দেশের সমস্ত প্রশাসন, অর্থ এবং বিশ্ববিদ্যালয় দখল করে রেখেছে। তিনি আরও বলেন, আমি সবশেষে বলতে চাই, মানুষ এখন বুঝতে শুরু করেছে জুলাই আন্দোলনের দুটি রূপ ছিল। প্রথমত, বিএনপি সহ জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বে গণ আন্দোলন, যার লক্ষ্য ছিল ফ্যাসিবাদী হাসিনা সরকারকে পরাজিত করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করা, আর যার প্রধান স্লোগান ছিল এক দফা দাবি, হাসিনা তুই কবে যাবি। কিন্তু আমি যাদেরকে অন্ধকারের কালো শক্তি বলছি তারা হলো জামায়াত, শিবির, যারা ষড়যন্ত্রের মাধ্যমে গণ আন্দোলনের ফসলকে কুক্ষিগত করে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র এবং শক্তি সৃষ্টি করেছে। জাতীয় নির্বাচন তাদের কাছে গৌণ ব্যাপার। প্রকৌশল শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার বিচারের পাশাপাশি তাদের যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। শিক্ষার্থীদের চলমান আন্দোলনে তাদের সমর্থন জানান উপাচার্য। এ সময় শিক্ষার্থীদের ঘরে ফিরে যেতে অনুরোধ করেন তিনি। এদিকে পুলিশি হামলার প্রতিবাদ ও সরকার গঠিত কমিটি প্রত্যাখ্যান করে বিকেলে শাহবাগ থেকে 5 দফা ঘোষণা দেয় শিক্ষার্থীরা। জানায় শাহবাগে অবস্থান করবে তারা। উপদেষ্টাদের সশরীরে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে হবে বলেও দাবি জানানো হয় তাদের পক্ষ থেকে। শিক্ষার্থীরা বলেন, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। হামলাকারীদের আটক ও চাকরি থেকে বহিষ্কারেও দাবি জানান তারা। বলেন, প্রকৌশল খাতের অপমৃত্যু হয়েছে, এই জন্য গায়েবানা জানাজাও পড়েন আন্দোলনকারীরা। এর আগে বিকেলে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে সমাবেশ করেন প্রকৌশল শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে 3 দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়। ঘটনাস্থলে লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড এবং জল কামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে সচিব সাংবাদিকদের কথা জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেছেন, আমরা যে কর্মপরিকল্পনা করেছি সেই কর্মপরিকল্পনাটা আপনাদের জানাবো। আমি ঢাকার বাইরে থাকা একটু পিছিয়ে পড়েছি, এটা আমার টেবিলে এখন আছে, আগামীকাল পর্যন্ত একটু অপেক্ষা করুন। এদিকে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব আজ এক বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা অনুমোদন করেছে কমিশন। এখন যে কোনো সময় নির্বাচনের এই রোডম্যাপ আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছে। এ বিষয়ে একজন নির্বাচন কমিশনার বলেন, কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়ে গেছে, অনুমোদন হয়েছে, এখন শুধু টাইপিং চলছে। উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ইসির পক্ষ থেকে ইতিমধ্যে দল নিবন্ধন, সীমানা নির্ধারণ, নির্বাচন পর্যবেক্ষক, গণপ্রতিনিধিত্ব আদেশ, সংস্কার বিধিমালা ও নীতিমালা জারি, প্রবাসীদের জন্য আইটি সাপোর্টের নিবন্ধন ও পোস্টাল ব্যালট পদ্ধতি ও নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা বিষয়গুলো তুলে ধরা হয়েছে রোডম্যাপে। রুমমেটকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জালাল আহমেদকে। এবার তাকে নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বুধবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি নিজের অবস্থান তুলে ধরেছেন।
তিনি লেখেন, 18 সালে আমরা গ্রেপ্তার হলে জালাল নতুনভাবে কোটা সংস্কার আন্দোলনকে সংগঠিত করতে ভূমিকা রাখে। আমাদের মুক্তির জন্য আমার মাকে সঙ্গে নিয়ে জাফরুল্লাহ চৌধুরী স্যার, ডক্টর কামাল হোসেন স্যার ও ব্যারিস্টার মইনুল হোসেনের কাছে যায়। তাদের সহযোগিতায় আমরা জামিন পেয়ে পুনরায় রাজপথে নেমে আন্দোলন সফল করি। রাশেদ লিখেন, 2024 সালের কোটা সংস্কার আন্দোলনে আক্তার হোসেন গ্রেপ্তার হলে গণতন্ত্রকামী জালাল আবারও সেই দুঃসময়ের সারথি হিসেবে পাশে থাকে, যেটা আক্তার হোসেন পোস্ট করে জানিয়েছেন। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় জালাল পরিবারের পাশে থাকা সহ নিউজ বা ইনফরমেশন পাস সহ নানা ঝুঁকিপূর্ণ কাজ করেছে বলে পোস্ট করেছে আক্তার হোসেনের সহধর্মিণী সঞ্জিদা আক্তার। তিনি লিখেন, মহসিন হলের ঘটনা কি দুজনের মধ্যে দ্বন্দ্ব সংঘাত? তদন্ত ছাড়া জালালের ভিপি প্রার্থিতা করার সুযোগ বাতিল করা যাবে না। একই সঙ্গে গতকাল কেন পুলিশের উপস্থিতিতে তার উপর মব সৃষ্টি করা হলো? সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে পুলিশ হয়ে সোপর্দ করতে পারত, কিন্তু যেভাবে তার উপর মব সৃষ্টি করেছে তা নিন্দনীয়। রাশেদ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদ্দেশ্যে লেখেন, জালালের সংগ্রাম সম্পর্কে জানুন, তার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত করুন, দোষী হলে শাস্তি দিন, কিন্তু ছাত্রত্ব বাতিল করবেন না। খোঁজ নিয়ে দেখতে পারেন সে গুমের শিকার হয়ে জিব্বা ইলেকট্রনিক শকের কারণে মেন্টালি ট্রমাটাইজড। উল্লেখ্য, মঙ্গলবার রাতে মহসিন হলের 462 নম্বর কক্ষে ঘুমিয়ে থাকা রবিউলের সঙ্গে তর্কে জড়ানো জালাল এক পর্যায়ে রবিউলের মাথায় আঘাত করার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এতে রবিউল গুরুতর আহত হন। চিৎকার শুনে আশপাশের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন। পরে জালাল আহমেদের বিরুদ্ধে রুমমেটকে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে জানিয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে এক আলোচনায় তিনি এ মন্তব্য জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে সকালে একটি পত্রিকায় দেখলাম বিরাট করে ব্লক করে খবর বেরিয়েছে একজন ব্যক্তি যিনি বাংলাদেশের বিখ্যাত ব্যাংক লুটের জন্য তিনি 2,500 কোটি টাকা পাঠিয়েছেন হাসিনাকে। উনি এস আলম। দিল্লিতে বসে তিনি ইতিমধ্যে 2,500 কোটি টাকা দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশের নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে। তিনি বলেন, এজন্যই আমি সবসময় অনুরোধ করেছি অনেক বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে, আমাদের লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে হবে। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলছে। এমন এক দাবি তুলেছেন যার সঙ্গে বাংলাদেশের লোকেরা পরিচিতই না। সংখ্যানুপাতিক পিআর, সংখ্যানুপাতিক ভোট, এটা বুঝতে সময় লাগে, এটা বোঝানো কঠিন। এগুলো নিয়ে তারা হুমকি দিচ্ছে, কথা বলছে, অন্তত জোরে সোরে হুমকি দিচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে যে এটা কেন করছে? জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ভাসানী জনশক্তি পার্টি ও ভাসানী অনুসারী পরিষদের যৌথ উদ্যোগে রাজনীতিক কাজী জাফর আহমেদের 10তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়। মির্জা ফখরুল বলেন, ইদানিং মাঝে মাঝে আমার কাছে একটি হতাশার ছায়া ঘোরাঘুরি করে। যেদিকে তাকাই দেখি বেশিরভাগ মানুষই নষ্ট হয়ে গেছে। দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি। আপনি কোনো অফিসে আদালতে যেতে পারবেন না। আমি এর আগেও বলেছি, একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলেছেন আগে 1 লাখ টাকা দিতে হতো, এখন দিতে হয় 5 লাখ টাকা। অর্থাৎ এই পরিবর্তন, যে পরিবর্তন নিয়ে আসার কথা ছিল মন মানসিকতার মধ্যে, সেই পরিবর্তন আমরা আনতে পারিনি এবং দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক নেতারাও এর মধ্যে জড়িত হয়ে পড়েছেন, যেটা আরও বেশি ক্ষতি করছে দেশের জন্য। আজকে বাংলাদেশকে বাঁচানোর জন্য আমরা সবার আগে এগিয়ে আসা দরকার ছিল। এ দেশটা তো আমাদের। মির্জা ফখরুল বলেন, 1971 সালে আমরা যারা যুদ্ধ করেছিলাম এখানে সবাই আছি। আমাদের অনেকে গুলি খেয়েছে, অনেকের ভাই মারা গেছে, মা মারা গেছে, বাড়িঘর পুড়ে গেছে, গ্রামের উপর গ্রাম জ্বালিয়ে দিয়েছে। সেই 71-এর কথা আমরা তো ভুলিনি, ভোলানো সম্ভব না। অনেক প্রচেষ্টা চলছে এটাকে ভুলিয়ে দেওয়ার জন্য। তিনি বলেন, আমরা চোখের সামনে দেখেছি আমাদের মা বোনদের বেইজ্জতি করতে, চোখের সামনে দেখেছি আমরা আমাদের ভাইদের গলা কেটে ফেলে দিতে, চোখের সামনে বাস থেকে নামিয়ে ব্রাশ ফায়ার করে গুলি করে মেরে ফেলতে দেখেছি। যারা সেদিন সহযোগিতা করেছে তারাই আজকে অনেক বড় বড় কথা বলছে। সরকারের ভেতরে একটি মহল তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে এই যারা গণতন্ত্রের পক্ষে শক্তি তারা যেন আসতে না পারে। আজকে যখন দেখি পত্রিকায় নিউ ইয়র্কে আমাদের বাংলাদেশের কর্মকর্তাকে, আমাদের বাংলাদেশের একজন উপদেষ্টা অথবা উচ্চপদস্থ ব্যক্তিদের আওয়ামী লীগের লোকেরা হেনস্থা করছে, হামলা করছে, তখন কোথায় যাব আমরা?